আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্নমঞ্চের আলাপ চাইতে আপনাদের স্বাগত জানাচ্ছি। সেনাবাহিনী বলছে তারা তাদের লাখো সেনা সদস্য নিয়ে সেখানে উপস্থিত থাকবে, সর্বাত্মক সহযোগিতা করবে নির্বাচন পরিচালনায়। কিন্তু তার মানেই এই নয় যে তারা সকল ধরনের মব, ভাঙাভাঙি, পোড়াপুরি এবং হত্যাকাণ্ডের ঘটনা, এমনকি দীপুচন্দ্র দাসের ঘটনাটির কথা ভাবুন। ঘন্টার পর ঘন্টা ধরে ওই ঘটনা কিন্তু চলতে পারলো, কিন্তু কোনো সেনাবাহিনীর দল কিন্তু সেখানে গিয়ে ময়মনসিংহের ভালুকায় সংখ্যালঘু পরিবারের এই সদস্যটিকে, দীপুচন্দ্র দাস, যাকে তার গার্মেন্টসের সহকর্মীরা নাকি মবের হাতে তুলে দিয়ে পেটালো, পিটিয়ে গাছে ঝোলালো, পুড়িয়ে মারলো, তাদেরকে রক্ষা করতেও কিন্তু সেনাবাহিনী যায়নি। তার মানে সেনাবাহিনী নিজেকে ভরসা স্থল হিসেবে তফসিল ঘোষণার পরেও উপস্থাপন করতে চায় না। 2024-এর 5ই আগস্টের পর থেকেই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে কৌতূহলের শেষ নাই। কারণ 5ই আগস্ট জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে সেনাপ্রধান জানমালের নিরাপত্তার দায়িত্ব তিনি নিয়েছেন এমন ঘোষণা দিলেও কোনো দুর্জনেও বলতে পারবে না যে সেনাপ্রধান জনগণের জানমাল রক্ষায় তৎপর থেকেছেন 5ই আগস্টের পর থেকে। 5ই আগস্টের আগে 3রা আগস্টেই এটা জানা হয়ে গিয়েছিল যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের নেতৃত্বে সেনাবাহিনী সিদ্ধান্ত নিয়েছে যে তারা শেখ হাসিনা সরকারের নির্দেশনা অনুযায়ী ছাত্র জনতার আন্দোলন আর দমন করবে না। কাজেই এই ধারণার ভিত্তিতে যখন সেনাপ্রধান 5ই আগস্ট ঘোষণা দিলেন যে তিনি জানমালের নিরাপত্তার দায়িত্ব নিচ্ছেন, সকলকে শান্ত থাকতে হবে এবং তিনি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দিচ্ছেন, তখন প্রত্যাশাটা ছিল যে এই অন্তর্বর্তীকালীন সরকার আসলে প্রতিশ্রুত নিরাপত্তা দিতে পারে কিনা, নির্বাচনের পথে হাঁটতে পারে কিনা, এই বিষয়গুলোতে যেমন সেনাপ্রধান একটা দেখভাল করবেন বা তিনি মতামত রাখবেন। সবচেয়ে বড় কথা, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে নিশ্চয়ই সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তবে 5ই আগস্টের পর থেকে এই 15 মাসে কোনো দুর্জনেও বলতে পারবে না যে সেনাবাহিনী বা সেনাপ্রধান সেক্ষেত্রে কোনো তৎপরতা দেখিয়েছেন। সাম্প্রতিক যে ঘটনা প্রবাহ বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতিকে অত্যন্ত উদ্বেগজনক করে তুলেছে, সেই ঘটনা প্রবাহের সঙ্গে সেনাবাহিনীর সংশ্লিষ্টতা, সেনাবাহিনী কি করছিল, সেনা গোয়েন্দা সংস্থা কি ভূমিকা পালন করছিল এবং এ ধরনের কোনো ভূমিকা ছাড়া এসব ঘটনা ঘটে যেতে পারে কিনা, সেসব আলাপ এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা বড় ধরনের জায়গা পাচ্ছে। তার কারণ হচ্ছে যে যারা আকেলমন্দ মানুষ, যারা পর্যবেক্ষণ করেন, যারা বিবেচনা করেন, তাদের সন্দেহগুলো হওয়া খুব স্বাভাবিক হয়ে উঠেছে। নির্বাচনের তফসিল ঘোষণা, মানে বহু প্রতীক্ষিত তফসিল ঘোষণার 24 ঘন্টা পার হওয়ার আগেই ওসমান হাদি, নির্বাচনের একজন প্রার্থী, তরুণ নেতা, যিনি জুলাই আগস্ট আন্দোলনে সম্মুখ সারিতে ছিলেন বলে তার অনেক সহযাত্রী বলেন এবং যিনি কিনা আগস্টের পর পরিচিত হয়ে উঠেছিলেন ফ্যাসিবাদ বিরোধী এক রকমের অবস্থান নিয়ে, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে নানা রকম কড়া বক্তব্য, অনেক ক্ষেত্রেই অশ্লীল বক্তব্য প্রদান করে এক রকমের পরিচিতি পেয়ে উঠেছিলেন এই ওসমান হাদি। সেই ওসমান হাদি গুলিবিদ্ধ হলেন এবং তিনি গুলিবিদ্ধ হলেন কিনা এমন একজন ব্যক্তি দ্বারা, যেই ব্যক্তি আওয়ামী লীগের ছাত্র সংগঠন, মানে ছাত্রলীগের একজন নেতৃত্ব পর্যায়ের কর্মী ছিলেন। তিনি নাকি অস্ত্র মামলায় নভেম্বর মাসে গ্রেফতার হয়েছিলেন, কিন্তু তিনি জামিনে ছাড়া পেয়ে গেছিলেন এবং তিনি ওসমান হাদির সঙ্গে একেবারে ঘনিষ্ঠভাবে ডিসেম্বরের শুরু থেকে মেশা শুরু করেছিলেন তার নির্বাচনী কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট হওয়ার সূত্রে। এখন প্রশ্ন জাগে, এগুলো ভীষণ একটা অ্যাসাইনমেন্টের ইঙ্গিত দেয় যে কারা এই ব্যক্তিকে এমন নির্ভয় দিল, মানে এমন ভরসা দিল যে ছাত্রলীগ করলেও সে নভেম্বর মাসে ইউনূস সরকারের আমলে যেমন ডাকাতি করতে পারবে অস্ত্রসহ, তেমনি অস্ত্রসহ ধরা পড়লেও ছাড়া পাবে। আবার এই ব্যক্তিকে কে এই ভরসা দিল যে সে যদি ওসমান হাদির সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশে তার বিশ্বাসভাজন হয়ে তাকে হত্যা প্রচেষ্টা চালাতে পারে বা তাকে হত্যা করতে পারে,
তাহলে তাকে এক রকমের নিরাপদে পার করে দেওয়া হবে, হয় সীমান্ত দিয়ে, আর না হলে বাংলাদেশে থাকলেও তাকে কেউ ধরতে পারবে না। এই প্রশ্নগুলো যখন বিভিন্নভাবে বিভিন্নজন আলোচনা করছেন, তখন নানা ক্ষেত্রেই এক রকমের সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর দিকেও দৃষ্টি আকর্ষণ হচ্ছে, এবং অনেকেই বলছেন যে সামরিক গোয়েন্দা সংস্থা আবারও তৎপর হয়ে উঠেছে কিনা নির্বাচনটিকে বানচাল করে দিতে। নির্বাচনটি বানচাল করলে কার লাভ? নির্বাচনটি বানচাল করলে একদল মনে করছেন আওয়ামী লীগ যেহেতু নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, তাহলে আওয়ামী লীগের লাভ, এবং সে কারণে সামরিক গোয়েন্দা সংস্থা ফ্যাসিবাদের দোসর হয়ে এ ধরনের ঘটনা ঘটাচ্ছে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের নির্দেশনায় সেই অংশটি তৎপর হয়ে উঠেছে যারা আসলে আওয়ামী লীগ ঘনিষ্ঠ। কিন্তু সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে 5ই আগস্টের পর থেকে কোনো কার্যক্রমে কি আওয়ামী লীগ ঘনিষ্ঠ বলে মনে হয়েছে, বা আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে তৎপর, কিংবা আওয়ামী লীগের রাজনীতিকে রক্ষা করতে, আওয়ামী লীগের রাজনীতিকে বাংলাদেশে ফিরিয়ে আনতে তাকে তৎপর বলে মনে করবার কি যথেষ্ট কারণ ঘটেছে? বরং সেনাবাহিনী আমরা দেখেছি সেনাপ্রধানের নেতৃত্বে মানে কয়েক দফায় 32 নম্বর ভাঙা হয়েছে, বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে, এবং বাংলাদেশে যেমন আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের জান মালের নিরাপত্তা, এমনকি জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কোনো ভূমিকা রাখেন নাই, কথা বলেন নাই, বরং গোপালগঞ্জে 5 জন আওয়ামী লীগ সমর্থককে সেনাবাহিনী গুলি করে হত্যা করেছে। ঠিক তেমনি 32 নম্বর যখন ভাঙা হয়েছে মানে কয়েক রাত কয়েক দিন ধরে দ্বিতীয় দফায় গিয়ে, তখনও সেনাবাহিনী সেখানে ভুয়া ভুয়া স্লোগান শুনেই ফেরত এসেছে। কাজেই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ঠিক আওয়ামী লীগের পক্ষে কোনো কাজ করবে তা বিশ্বাস করা একটা পক্ষের জন্য বড় ধরনের মুশকিল। তাহলে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যাদের জন্য কাজ করছেন বলে সন্দেহ করছিলেন, এমনকি বিএনপি পন্থী বিশ্লেষকেরা গত বহু মাস ধরে, যে এই ইউনূস সরকার এবং সেনাবাহিনী দুতরফে যাদেরকে উস্কে দিতে মূলত কাজ করছিল, এবং যারা কিনা 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিল, তাহলে কি সেই পক্ষটি নির্বাচন চাইছে না? মানে পরিষ্কার করে বললে জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্র শিবির, জাতীয় নাগরিক পার্টি, এবি পার্টি সহ যে দলগুলো এখন একেবারে ক্ষমতার কেন্দ্রে বিচরণ করছে, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি তো একরকম ক্ষমতাতেই আছে, কিন্তু যারা কিনা নির্বাচনে কেমন ফলাফল করবে সে বিষয়ে তারা নিশ্চিত নয়, যথেষ্ট আত্মবিশ্বাসীও নয়। তাহলে কি ওয়াকারুজ্জামান তাদের হয়ে এই কাজটি করছেন যে নির্বাচনী তফসিলটি পিছিয়ে দিতে সেনাবাহিনী এমন কিছু ঘটনা ঘটাচ্ছে যাতে নিরাপত্তা পরিস্থিতি একেবারে ভেঙে পড়েছে, এবং পরিস্থিতি এমন দাঁড়াবে যে এই নিরাপত্তা উদ্বেগের কারণে শেষ পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হতে পারবে না? বিএনপির তরফে বারবার বলা হচ্ছে যে তারেক রহমান দেশে ফিরবেন, এমন একটা সময়কে মাথায় রেখেই একটা পক্ষ এই ওসমান হাদিকে হত্যা প্রচেষ্টাটি চালিয়ে পুরো পরিস্থিতিটাকে নিরাপত্তা উদ্বেগের একেবারে তুঙ্গে নিয়ে গেছে। বিএনপি যে এই কথাটা বলছে, বিএনপি কাদের দিকে ইঙ্গিত করছে? মানে কোন পক্ষটি নির্বাচনী তফসিল ঘোষণার সাথে সাথে সেই কাজটি করতে পারলো, এবং কাদের সমর্থনে করতে পারলো? মানে ইউনূস সরকারের সমর্থনে, নাকি আরো বড় কারো সমর্থনে, যে যাদের সমর্থন ছাড়া বাংলাদেশে যেমন এতদিন তারেক রহমান ফিরতে পারেন নাই, ঠিক তেমনি যাদের সমর্থন ছাড়া বাংলাদেশে কোনো সরকার গঠিতও হতে পারে নাই, এমনকি কোনো সরকার ক্ষমতাচ্যুতও হতে পারে নাই। মানে এই প্রসঙ্গে ভারতের নাম এখন বারবার 2024-এর আগস্টের পর থেকে আসছে বটে, কিন্তু 1971 সালের পর থেকে বাংলাদেশের রাজনীতি বিবেচনা করলে নিশ্চয়ই মাথায় রাখতে হবে যে সেনাবাহিনীর সমর্থন ছাড়া বাংলাদেশের কোনো সরকার যেমন গঠিত হতে পারে নাই, ঠিক তেমনি সেনাবাহিনী সমর্থন উঠিয়ে না নিলে কোনো সরকারের পতনও বোধহয় সেভাবে সম্ভব হয় নাই। তাহলে সেই হিসাবটা মাথায় রাখলে একটা পক্ষ চাইলেই কি নির্বাচনী তফসিল ঘোষণার পরেই পরিস্থিতিকে এতটা উদ্বেগজনক করে তুলতে পারে? দেখেন, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম নোয়াব, মানে পত্রিকা মালিকদের সংগঠন, যখন ডেইলি স্টার প্রথম আলোতে আগুন দেওয়া ভাঙচুরের ঘটনা বিষয়ে প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে, তখন তিনি বারবার বলেছেন যে
তারা সরকারের এমন কোনো পর্যায়ে নাই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ এমন কোনো পর্যায়ে নাই যাদেরকে অনুরোধ করেন নাই যখন প্রথম আলোতে হামলা চলছে যাতে ডেইলি স্টার ভবনটিকে অন্তত সুরক্ষিত করা হয়, কিন্তু কোনো সহায়তা আসে নাই। এটা কিন্তু খুব একটা লক্ষ্য করার মতো ঘটনা প্রথম আলোর ক্ষেত্রেও, যে 2-2.5 ঘন্টা ধরে, মানে ডেইলি স্টারে হামলারও আগেই যখন প্রথম আলোতেও হামলা চলছে, পুলিশ তো এক রকমের ভয় পেয়ে নির্বিকার দাঁড়িয়ে ছিলই। মনে রাখতে হবে পুলিশের কাছে এখন কোনো অস্ত্র নাই, পুলিশের সম্বল হলো লাঠি, পুলিশকে পিটিয়ে মারা, ঝুলিয়ে দেওয়া, সকল রেকর্ড 2024-এর জুলাই আগস্ট থেকে আছে। কাজে এই পরিস্থিতিতে পুলিশ প্রাণ বাঁচাতে উন্মত্ত জনতার সামনে যে নির্বিকার দাঁড়িয়ে থাকবে তা তো একরকম স্বাভাবিক। কিন্তু মতিউর রহমান মাহফুজ আনামের মতো প্রভাবশালী সম্পাদকদের ফোনের পরেও যে সরকারের কোনো পক্ষ সেনাবাহিনীকে পাঠাতে পারলো না ওই এলাকায়, মানে বহু ঘন্টা, এমনকি ডেইলি স্টারের সাংবাদিকেরা প্রাণ ভয়ে, পুড়ে মরার ভয়ে ছাদে আটকে থাকার পর সেনাবাহিনী এসে অবশ্য তাদের উদ্ধার করেছে বটে, কিন্তু মনে রাখতে হবে ঘন্টার পর ঘন্টা ওই তাণ্ডব কিন্তু চলতে দেওয়া হয়েছে এবং সেনাবাহিনীকে সেখানে আসতেও দেখা যায় নাই, সক্রিয় হতে দেখা যায় নাই। তাহলে ভেবে নেওয়ার কি কারণ আছে যে পরিস্থিতিটাকে এতটা উদ্বেগজনক কোনো একটা বিশেষ পক্ষ করে তুলতে চেয়েছিল? ওসমান হাদির দল ইনকিলাব মঞ্চ, তাদের নেতারা কিন্তু সরাসরি বলছে সরকারের ভেতর মিলিটারি এবং সিভিল গোয়েন্দাদের মধ্যে যে ফ্যাসিবাদের দোসররা আছে তাদেরকে চিহ্নিত করতে হবে এবং তাদেরকে চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে। কারণ তাদেরও সন্দেহের আঙ্গুল ওসমান হাদিকে গুলি করার পেছনে এবং এরপরে যেভাবে তাকে গুলি করা আততায়ীরা পালিয়ে যেতে পারলো বা একেবারে উধাও হয়ে গেল, সেই বিষয়টা নিয়ে তাদেরও সন্দেহ মিলিটারি এবং সিভিল গোয়েন্দাদের দিকে। এখন ওয়াকার বাহিনীকে বিভিন্ন পক্ষ বিভিন্নভাবে সন্দেহ করছে বটে, কারণ ওসমান হাদির ঘটনাটির পর এত হাই প্রোফাইল একটা মার্ডার প্রচেষ্টার পরপরই রাত পার হওয়ার আগেই নাকি ওই 2 হামলাকারী সীমান্ত পেরিয়ে ভারত চলে গেছেন এবং সে খবর আবার সংবাদ মাধ্যমে এসেছে সেনাবাহিনীর সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ এবং সেনা গোয়েন্দা সূত্রের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়েরের বরাতে একেবারে হামলাকারীদের আসামের গুয়াহাটি থেকে তোলা ছবি সহ এই যে খবরগুলো তিনি নিশ্চিত করে সংবাদ মাধ্যমে দিয়ে দিলেন এবং সে সংবাদ ছড়িয়ে পড়লো সর্বত্র এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের তরফে এখন বলা হচ্ছে, 2 দিন আগে বলা হলো যে হয়তোবা এটা একটা কৌশল হয়ে থাকতে পারে যে হত্যাকারী বা হত্যা প্রচেষ্টাকারীরা পালিয়ে গেছে বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভ্রান্ত করার প্রচেষ্টা হতে পারে। সেই বিভ্রান্ত করার প্রচেষ্টা কার উদ্যোগে, কার সূত্রে এমন একজন সাংবাদিক ঘটাতে পারলেন? বিভিন্নভাবেই সন্দেহের আঙুল উঠছে যার দিকে, তিনি এক রহস্যময় চরিত্র হয়েই আছেন 2024-এর 5ই আগস্টের পর থেকে। বিশেষভাবে একটি পক্ষ একথাও বলছে যে গুমের দায়ে কর্মরত সেনা কর্মকর্তা সহ সেনা কর্মকর্তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শুরু হওয়ার পর থেকেই সেনাবাহিনীর ভেতরে ওয়াকারুজ্জামানের কমান্ড বা তার যে কমান্ড স্ট্রাকচার, তার যে নিয়ন্ত্রণ, তার যে ব্যবস্থাপনা সেটা বেশ ধসে পড়েছে, বেশ একটা ঝুঁকির মুখে পড়ার কারণেও এক অন্য কোনো পক্ষ তাকে বিপদে ফেলতেও সক্রিয় হয়ে উঠে থাকতে পারে নির্বাচনের আগের এই সময়টায়। বিশেষ করে এই ধারণাটি সেনাবাহিনী সম্ভবত সিভিলিয়ান রাজনৈতিক দল এবং সরকার সকলকেই পৌঁছে দিতে চায় যে সেনাবাহিনী আছে বটে নির্বাচনে এবং সেনাবাহিনী বলছে তারা তাদের লাখো সেনা সদস্য নিয়ে সেখানে উপস্থিত থাকবে, সর্বাত্মক সহযোগিতা করবে নির্বাচন পরিচালনায়, কিন্তু তার মানেই এই নয় যে তারা সকল ধরনের মব, ভাঙাভাঙি, পোড়াপুরি এবং হত্যাকাণ্ডের ঘটনা, এমনকি দীপু চন্দ্র দাসের ঘটনাটির কথা ভাবুন, ঘন্টার পর ঘন্টা ধরে ওই ঘটনা কিন্তু চলতে পারলো, কিন্তু কোনো সেনাবাহিনীর দল কিন্তু সেখানে গিয়ে ময়মনসিংহের ভালুকায় সংখ্যালঘু পরিবারের এই সদস্যটিকে, দীপু চন্দ্র দাস, যাকে তার গার্মেন্টসের সহকর্মীরা নাকি মবের হাতে তুলে দিয়ে পেটালো, পিটিয়ে গাছে ঝোলালো, পুড়িয়ে মারলো, তাদেরকে রক্ষা করতেও কিন্তু সেনাবাহিনী যায়নি। তার মানে সেনাবাহিনী নিজেকে ভরসা স্থল হিসেবে
বিরুদ্ধে তফসিল ঘোষণার পরেও উপস্থাপন করতে চায় না, বরং সেনাবাহিনী মনে করিয়ে দিতে চায় ভয়াবহ নিরাপত্তা উদ্বেগের কথা। তারেক রহমান ফিরছেন, অনেকেই বলছেন তারেক রহমান ফিরলে বাংলাদেশে নির্বাচনী জোয়ার আসবে এবং সেই জোয়ার মতিউর রহমান, মাহফুজ আনাম সহ বাংলাদেশের শীর্ষস্থানীয় সম্পাদক, বুদ্ধিজীবী, ব্যবসায়ী প্রত্যেকেই বলছেন সে জোয়ার তারেক রহমানকে প্রধানমন্ত্রী পরিণত করবেন। মনে রাখতে হবে, সেনাবাহিনীর দিক থেকে, ওয়াকার বাহিনীর দিক থেকে কোনো গ্রিন সিগন্যাল তারেক রহমান ডিসেম্বরের শুরু পর্যন্ত কিন্তু পাচ্ছিলেন না। এরপর তারেক রহমান দেশে ফেরার তারিখ ঠিক করেছেন বটে, কিন্তু তাকে ভড়কে দিতে কি কেউ চাইছে? তিনি আসার পর যে নির্বাচনী জোয়ার সৃষ্টি হবে, তার ফলে অন্য একটি পক্ষ, মানে বিএনপির রাজনৈতিক প্রতিপক্ষ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, তারা একরকমের কোণঠাসা হয়ে পড়বে বলেই কি ওয়াকার বাহিনী এক রকমের অস্থিতিশীলতা সৃষ্টি করে বা গোয়েন্দা তৎপরতার মাধ্যমে একটা নিরাপত্তা উদ্বেগ সৃষ্টি করে নির্বাচনটা ভেস্তে দিতে চাইছে? এই সন্দেহগুলো আসছে। এই সন্দেহগুলোর কারণ আছে। কারণ ইনকিলাব মঞ্চ যেমন বলেছে, বাংলাদেশের মিলিটারি গোয়েন্দা সংস্থাগুলো নানা সময়ে নানা ঘটনা উস্কে দিয়েছে, নানা ঘটনা ঘটতে দিয়েছে, আবার অনেক সময় নানা ঘটনা ঘটতে না দিয়ে বাংলাদেশের রাজনৈতিক মোড় বদলে দিয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্কও তো বাংলাদেশের রাজনীতিতে পুরনো। কাজেই উদ্বেগ, আশঙ্কা, অবিশ্বাসের কারণ আছে বইকি। ঢাকার রাজপথে প্রকাশ্য দিবালোকে গুলিবিদ্ধ হয়ে হাদি মারা গেছেন। তারপর দিনই মানুষ তো প্রশ্ন তুলবেই, এটা বিচ্ছিন্ন ঘটনা নাকি নতুন স্বাভাবিকতার ইঙ্গিত? এর মধ্যে নারায়ণগঞ্জ 5 আসনের বিএনপি প্রার্থী মোহাম্মদ মাসুদুজ্জামানের সরে দাঁড়ানোর ঘোষণা পরিস্থিতিকে আরেক ধাপ স্পষ্ট করে দিয়েছে। যখন জানেন তার নেতা ফেরত যাচ্ছেন তারেক রহমান 18 বছর পরে, তিনি বলছেন আমি পারছি না। এটা ব্যক্তিগত সিদ্ধান্ত হতে পারে, কিন্তু এর রাজনৈতিক তাৎপর্য এড়ানো যাবে না। জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলামের বক্তব্য পরিস্থিতিকে আরো ভয়ঙ্কর জায়গায় নিয়ে গেছে। তিনি কার্যত স্বীকার করে নিচ্ছেন যে সরকার এবং পুলিশের উপর ভরসা করে নিরাপত্তা নিশ্চিত করা যাবে না, নিজেদেরকে নিশ্চিত করতে হবে। যদি রাষ্ট্র নিজেকে বলে দেয় যে সে নিরাপত্তা দিতে পারবে না, তাহলে নির্বাচন আর গণতান্ত্রিক প্রক্রিয়া থাকে না। তখন তা ক্ষমতা দখলের আরেকটি কৌশল হয়ে দাঁড়ায়। এমন নির্বাচন কোনো দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা আনবে না। হয়তো একটি সরকার আসবে, কিন্তু তার বৈধতা প্রশ্নবিদ্ধ থাকবে। একটি প্রশ্ন দিয়ে শুরু করি। নির্বাচন হবে কি হবে না, তার চেয়ে বড় প্রশ্ন হচ্ছে এই পরিবেশে নির্বাচন করে জাতি আদৌ কি পাবে বলুন তো? জুলাইয়ের সহিংসতার মাধ্যমে ক্ষমতার পালাবদলের পর যে অস্থিরতা শুরু হয়েছিল তা কমেনি, বরং রূপ বদলেছে। খুন, হামলা, প্রকাশ্য গুলি, ভাঙচুর, অগ্নিসংযোগ, রাজনৈতিক ভয়, সব মিলিয়ে রাষ্ট্রের মৌলিক দায়িত্ব অর্থাৎ নাগরিকের নিরাপত্তা এখন প্রশ্নের মুখে। এই বাস্তবতায় নির্বাচনের তফসিল ঘোষণা আর ব্যালট বাক্স বসানোর ঘোষণা এক জিনিস নয়। আর তার মধ্যেই ইতিমধ্যে খুনোখুনি লেগে গেছে। এই ভয়ের নির্বাচন থেকে, এই নিরাপত্তাহীন নির্বাচন থেকে মানুষ কি পাবে? ঢাকার রাজপথে প্রকাশ্য দিবালোকে গুলিবিদ্ধ হয়ে হাদি মারা গেছেন। তারপর দিনই মানুষ তো প্রশ্ন তুলবেই, এটা বিচ্ছিন্ন ঘটনা নাকি নতুন স্বাভাবিকতার ইঙ্গিত? এর মধ্যে নারায়ণগঞ্জ 5 আসনের বিএনপি প্রার্থী মোহাম্মদ মাসুদুজ্জামানের সরে দাঁড়ানোর ঘোষণা পরিস্থিতিকে আরেক ধাপ স্পষ্ট করে দিয়েছে। তিনি কোনো নাটক করেননি, কাউকে দোষারোপ করেননি, শুধু বলেছেন পরিবেশ নেগেটিভ, নিরাপত্তার ঝুঁকি আছে, পরিবার ভীত। রাজনীতিতে এমন ভাষা খুব কম শোনা যায়। সাধারণত প্রার্থীরা শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যান, হেরে গেলেও মাঠ ছাড়েন না। এখানে একজন প্রার্থী জেতার সম্ভাবনা থাকা সত্ত্বেও, সরকার গঠন করার সম্ভাবনা থাকা সত্ত্বেও, যখন জানেন তার নেতা ফেরত যাচ্ছেন তারেক রহমান 18 বছর পরে, তিনি বলছেন আমি পারছি না। এটা ব্যক্তিগত সিদ্ধান্ত হতে পারে, কিন্তু এর রাজনৈতিক তাৎপর্য এড়ানো যাবে না। আরো লক্ষণীয় বিষয় হচ্ছে একই দলে অন্য নেতারা বলছেন তারা কোনো হুমকি দেখছেন না, অর্থাৎ নিরাপত্তা পরিস্থিতির অভিজ্ঞতা সবার জন্য একরকম নয়। এই বৈপরীত্য আসলে সংকট। রাষ্ট্র যদি সত্যি কার্যকর থাকতো তাহলে নিরাপত্তা ব্যক্তিভেদে অনুভূতির বিষয় হতো না। একজন প্রার্থী নিজেকে নিরাপদ মনে করবেন আর আরেকজন করবেন না। এটা প্রমাণ করে যে নিরাপত্তা এখন কোনো
প্রাতিষ্ঠানিক নিশ্চয়তা নয়, বরং ব্যক্তিগত হিসাব নিকাশের ফল। এরই মধ্যে জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলামের বক্তব্য পরিস্থিতিকে আরো ভয়ঙ্কর জায়গায় নিয়ে গেছে। তিনি কার্যত স্বীকার করে নিচ্ছেন যে সরকার এবং পুলিশের উপর ভরসা করে নিরাপত্তা নিশ্চিত করা যাবে না, নিজেদেরকে নিশ্চিত করতে হবে। কথাটা শুধু রাজনৈতিক বক্তব্য হিসেবে নিলে ভুল হবে, এটা রাষ্ট্রের সক্ষমতা নিয়ে প্রকাশ্য সন্দেহ। একজন কিংস পার্টি নেতা হিসেবে পরিচিত দলের নেতা যদি বলেন জনগণকে নিজেদের নিরাপত্তা নিজেরাই নিশ্চিত করতে হবে, তাহলে প্রশ্ন উঠবেই রাষ্ট্র তাহলে কি করছে। এখানে একটি মৌলিক বিষয় আছে, নির্বাচন মানে শুধু ভোট দেওয়া নয়, নির্বাচন মানে হচ্ছে রাষ্ট্রের সহিংসতার একচেটিয়া অধিকারকে সাময়িকভাবে সংযত রাখা। রাজনৈতিক প্রতিযোগিতা হবে, কিন্তু অস্ত্র দিয়ে নয়, ভয় দিয়ে নয়। যদি রাষ্ট্র নিজেকে বলে দেয় যে সে নিরাপত্তা দিতে পারবে না, তাহলে নির্বাচন আর গণতান্ত্রিক প্রক্রিয়া থাকে না, তখন তা ক্ষমতা দখলের আরেকটি কৌশল হয়ে দাঁড়ায়। দেবপ্রিয় ভট্টাচার্যের পর্যবেক্ষণ খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন এখন শুধু সাধারণ ভোটার নয়, রাজনীতিবিদরাও নিরাপত্তাহীন। এটা বাংলাদেশের রাজনীতিতে এক নতুন স্তর। আগে সাধারণত নেতাকর্মীরা ঝুঁকিতে থাকতেন, কিন্তু প্রার্থীরা তুলনামূলকভাবে নিরাপদ ছিলেন। এখন সেই ধারণাটাও ভেঙে পড়েছে। প্রার্থী হামলার শিকার হচ্ছেন, সরে দাঁড়াচ্ছেন, প্রকাশ্যে আতঙ্কের কথা বলছেন। এর মানে নির্বাচনের মাঠটাই অনিরাপদ হয়ে উঠছে। আর তার মধ্যে তো কত ঘটনা ঘটে গেছে 18 ডিসেম্বর থেকে 20 ডিসেম্বর পর্যন্ত। এই অবস্থায় নির্বাচন কমিশন এবং সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। নির্বাচন কমিশনের দায়িত্ব শুধু তফসিল ঘোষণা করা নয়, কাগজে কলমে বিধি মানা নয়। তাদের দায়িত্ব হচ্ছে একটি বাস্তব, কার্যকর, নিরাপদ পরিবেশ নিশ্চিত করা। যদি তারা সেটা না করতে পারে, তাহলে নির্বাচন যত নিয়ম মেনে হোক, তার ফলাফল সামাজিকভাবে গ্রহণযোগ্য হবে না। মানুষ হয়তো ভোট দেবে, কিন্তু বিশ্বাস করবে না। এই নিরাপত্তাহীনতা কোনো নির্দিষ্ট দলের বিরুদ্ধে সীমাবদ্ধ নয়। আওয়ামী লীগ তো নেই, তবু সহিংসতা কমেনি। বিএনপি সম্ভাব্য ক্ষমতাসীন দল হিসেবে আলোচনায়, তবু তাদের প্রার্থী সরে দাঁড়াচ্ছেন। নতুন দল এনসিপি সংস্কারের কথা বলছে, কিন্তু নিজেরাই বলছে নিরাপত্তা নিজেদের নিশ্চিত করতে হবে। অর্থাৎ সমস্যাটা ব্যক্তি দল কেন্দ্রিক নয়, কাঠামোগত। রাষ্ট্রের ভেতরে শক্তির ভারসাম্য ভেঙে পড়েছে। নিরাপত্তাহীন নির্বাচন দিয়ে জাতি কি করবে? এই প্রশ্নের উত্তর খুব কঠিন, কিন্তু সৎ হলে কিছু বিষয় পরিষ্কার। প্রথমত, এমন নির্বাচন কোনো দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা আনবে না। হয়তো একটি সরকার আসবে, কিন্তু তার বৈধতা প্রশ্নবিদ্ধ থাকবে। দ্বিতীয়ত, সহিংসতার সংস্কৃতি আরো গভীর হবে। যারা অস্ত্র, ভয় আর দখলের মাধ্যমে প্রভাব খাটাতে পারে, তারা বুঝে যাবে এই পদ্ধতি খুব কার্যকর। তৃতীয়ত, সাধারণ মানুষ রাজনীতি থেকে আরো দূরে সরে যাবে। ভোট তখন আর ক্ষমতার উৎস হবে না, বরং ঝুঁকির নাম হবে। সবচেয়ে বড় বিপদ হচ্ছে রাষ্ট্রের উপর আস্থার শেষ স্তম্ভটাও ভেঙে পড়বে। মানুষ যদি বিশ্বাস করে যে নির্বাচনে নিরাপত্তা নেই, তাহলে তারা আর কোথায় যাবে? আদালত, প্রশাসন, পুলিশ সবখানে তো একই সংকট, নিরাপত্তা সংকট। তখন রাজনীতি ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী, দলীয় ক্যাডার, শক্তির হিসাবের খেলায় পরিণত হবে। হয়ে গেছে ইতিমধ্যে। ইতিহাস বলে সেখান থেকে গণতন্ত্রে ফেরা খুব কঠিন। নির্বাচন দরকার, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু যে নির্বাচন মানুষকে আরো অনিরাপদ করে তোলে, সেই নির্বাচন জাতির জন্য আশীর্বাদ নয়, অভিশাপ। আগে নিরাপত্তা, আগে আস্থা, আগে রাষ্ট্রের কার্যকর উপস্থিতি, সকল পক্ষের অংশগ্রহণ। না হলে ব্যালট বাক্স যত সুন্দর হোক, যত স্বচ্ছ হোক, তার ভেতর থাকবে শুধু ভয় আর অনিশ্চয়তা। এবং সেই অবস্থায় জাতি আসলে কিছুই পাবে না, আরেক দফা স্বপ্ন ভাঙা ছাড়া। ভালো থাকবেন সবাই।